একটি গাড়ি যেটা দিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস করা হয় সেই গাড়ি থেকে অতৃপ্ত আত্মারা ড্রাইভারের সঙ্গে তার বাড়িতে ফিরে আসে। এই বাচ্চাটার সাথেও ঘটেছিল এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যার পর থেকে সে হারিয়ে ফেলেছে তার সমস্ত স্মৃতি। এক ভয়ানক দম্ভ রাক্ষস আর এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক নিঃশব্দে তিলে তিলে সবকিছু শেষ করে দিচ্ছে। তো হাই গাইস, স্বাগতম সবাইকে আমাদের ফেয়ার হেভেন চ্যানেলে। আজ আমরা হাজির হয়েছি আমাদের প্রথম সিনেমার গল্প নিয়ে। এক ভয়ঙ্কর ভৌতিক সাসপেন্স থ্রিলার যার নাম বারদুবি। মুক্তি পেয়েছে 2024 সালে এবং এর IMDb রেটিং 10/7, যা প্রমাণ করে সিনেমাটিতে রয়েছে বইয়ের পাশাপাশি টুইস্ট ও টানটান উত্তেজনা। ছোট্ট শহরে একা থাকে অনন্ত। সে হলো সেই গাড়ির ড্রাইভার যে মৃতদেহগুলো শ্মশানে নিয়ে যাওয়ার কাজ করে। দেখতে শুনতে শান্ত গুচরের মনে হলেও ভেতরে ভেতরে সে বড়ই চঞ্চল, কারণ তার ছোটবেলার কোনো স্মৃতি নেই। এমনকি মায়ের সঙ্গে কাটানো একটি মুহূর্ত তার মনে পড়ে না। তার আসল পরিচয় কি, কোন জায়গা থেকে এসেছে, কিছুই মনে পড়ে না। তবে মায়ের উপস্থিতি মাঝে মধ্যে টের পায়। একটি বিশেষ কারণে অনন্ত আত্মাদের দেখতে পায়। এমনকি সে যাদের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে তাদের মধ্যে এমন আত্মা আছে যারা কিনা সংসারের মায়া ত্যাগ করতে পারে না বা অপূর্ণ কাজ ফেলে যায়, তারা অনন্তর ওই গাড়িতেই রয়ে যায়। এই যেমন আজকে যার বডি এনেছে সে এবং শ্মশানের অন্য আরেকটি আত্মা গাড়িতে এসে উঠেছে। অনন্ত শহর থেকে দূর নির্জন ফায়ার স্টেশনে একাই থাকে। সে অল্প কিছুদিন আগে এখানে শিফট হয়েছে। সে যখন কাজ শেষ করে বাড়ি ফিরে তখন লক্ষ্য করে আত্মা দুজন তার পিছু নিয়ে তার বাড়ি অবধি চলে এসেছে। তাই খাবার ছেড়ে মাঠে গিয়ে বসলো রিচুয়াল করার জন্য। অনন্ত সবরী মন্ত্র জপ করে ওই দুজন বিদেহী আত্মার শান্তি কামনা করে পার্থিব মোহ থেকে মুক্তি প্রদান করে। তন্ত্রবিদ্যায় পারদর্শী অনন্ত কাজ সম্পন্ন করার পর রান্না করার সময় ফোন আসে মামা দাদুবা থেকে। দাদুবা ওর নিজের মামা নয়, বরং ওর মা দাদুবাকে বাই পাঠিয়েছিল। বহুদিন হলো অনন্তর সাথে ওনার কোনো কথা হয়নি। কাজের চাপে অনন্তরও কথা হয় না। তাই আজ মামার ফোন পেয়ে নিজেকে আটকে রাখতে পারলো না। বলেই ফেললো যে বেশ কয়েকদিন ধরে তার মা তার স্বপ্নে আসছে, যেমনটা ছোটবেলায় আসতো। মা কোনো এক গুরু ও সকল শিষ্যের সামনে বসে একটা বইয়ের ব্যাপারে বলছিল। এটাকে ঠিক স্বপ্ন বললে ভুল হবে, বরং সবটাই সত্যি। দাদুবা বুঝিয়ে বলল, তোর মা আক্কা সাধারণ মানুষ ছিলেন। এত বছর একা থাকার কারণে এসব ভুল ধারণা হচ্ছে। দাদুবা বুঝতে পারে না অনন্তর আত্মার প্রতি ঝোঁক কেন এত বেশি। অনন্ত কিছু না বলেই ফোন রাখতে দাদুবা বেদান্ত নামের কাউকে ফোন করে অনন্তের স্বপ্নের কথা জানায়। ওই রাতে অনন্ত স্বপ্নে দেখে বাড়িতে কিছু একটা রিচুয়াল হচ্ছে। দেওয়ালেও থামে অদ্ভুত সব মন্ত্র লেখা, আর ঠিক ঘরের কোণে এক মৃত মেয়ে পড়ে আছে, আর পাশে একটা রহস্যময় বই। মেয়েটা আচমকা উঠে ভার্দু বলতেই স্বপ্নভঙ্গ। সকালে উঠে অনন্ত মায়ের ছবিতে প্রণাম করে কাজে আসলে দপ্তরের কলিগ জানায় তার এক আত্মীয়ের ছেলেকে ভূতে পেয়েছে। তাই অনন্তকে বলে দেখে আসতে, কিন্তু সে তাকে জানিয়ে দেয় এসব ভূত নামানোর কাজ সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। অনন্তের কলিগ আর বেশি না কাটিয়ে জানালো সকালে শান্তারাম নামের কেউ ফোন করে অনন্তকে খুঁজছিল, কিছু একটা বিষয়ে দরকার আছে। অনন্ত একটু অবাক হলো, কারণ ওই নামে সে কাউকেই চেনে না। তাই ওর থেকে নাম্বার নিয়ে ফোন করলে শান্তারাম বলে তাকে যেমন করেই হোক দেখা করতে হবে, কারণ সে তাকে ছোটবেলা থেকে চেনে এবং তার মায়ের একটা জিনিস তাকে দেওয়ার আছে। অনন্ত কথা না বাড়িয়ে সেদিন ওই শান্তারামের সাথে দেখা করলো। লোকটা বিছানায় শয্যাশায়ী, শেষ নিঃশ্বাস পড়ছেন। অনন্ত চেয়ারে বসতেই দাদুবার কথা জিজ্ঞেস করায় চমকে উঠলো। এই লোকটা মামাকে চিনলো কি করে? রহস্য বাড়িয়ে উত্তর আসে শান্তারাম, আক্কা আর দাদুবা একই গুরুর শিষ্য ছিলেন। আক্কার মৃত্যুর পর দাদুবা অনন্তকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসলে কয়েকদিনের জন্য তার বাড়িতেই উঠে। আক্কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর ব্যাপারটা অনন্তর উপর ভীষণ রকম প্রভাব ফেলেছিল, যার কারণে ছোটবেলার সব স্মৃতি সে হারিয়ে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয়, অনন্তর শরীরে একটা কোনো আঘাতের চিহ্ন ছিল না। মাঝে মধ্যেই রাতে অনন্ত পাগলের মতো চিৎকার করে ছটফট করত। দাদুবাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সে একদিন রেগে বাড়ি ছেড়ে চলে যায়। সেদিন থেকেই শান্তারামের মনে একটাই প্রশ্ন, ওটা কি আদৌ অ্যাক্সিডেন্ট নাকি অনন্তের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? কথাটা শুনতেই অনন্তের স্বপ্নের কথা মনে পড়ে যায়। নিজেকে কোনো রকমে সামলে উঠতেই শান্তারাম তাকে একটা দুষ্প্রাপ্য বই দেয়, যেটা এক সময় দাদুবা তাকে দিয়ে গেছিল, কিন্তু এখন এটাকে রক্ষা করার মতো শক্তি তার মধ্যে নেই। হয়তো দাদুবা বইটা কোনো কারণে
কারণে অনন্তর থেকে দূরে রাখতে চেয়েছিল। তবে মৃত্যুর আগে শান্তারামের বইটা দেওয়ার সব থেকে বড় কারণ এই বইটা নাকি অনন্তের মায়ের, অর্থাৎ দাদুভাই এতদিন মিথ্যা বলেছে কারণ ওর মা কোনো সাধারণ মহিলা নয়। রাতে বাড়ি ফিরে অনন্ত বক্স থেকে বইটা বের করতেই ঝটকা লাগে, গোটা শরীর কাঁপতে থাকে, দম বন্ধ হয়ে আসে এবং এরই সাথে দেখা যায় একটা বাচ্চা ছেলে যার নাম আদি, যে মেঝেতে দম বন্ধ অবস্থায় ছটফট করছে। তার পাশে আছে একটা আঁকা খাতা। দুজনের অবস্থায় ভয়ঙ্কর। আর একটা সময় আদিকে কোনো অদৃশ্য শক্তি গলা টিপে হত্যা করতেই অনন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখান থেকে এই ঘটনা ফ্ল্যাশ পেকে যায় এবং আমরা দেখি গ্রামের বাড়িতে একটা মেয়েকে তার বাড়ির লোক এনেছে আক্কার কাছে। মেয়েটিকে ভূতে ধরেছে এবং আক্কা ভূত তাড়াতে ওস্তাদ। আক্কার ছোট মেয়ে সমা লুকিয়ে সব দেখছে, কারণ আক্কা রিচুয়ালের ঘরে ঢুকা মানা। দাদুয়া মেয়েটিকে ঘরে এনে বসালে শুরু হয় রিচুয়াল। জানা গেল তাদের বাড়ির পাশে একটা পুরনো বট গাছ আছে, যেখানে একটা ব্রহ্ম রাক্ষস বহু যুগ ধরে থাকতো। মেয়েটার বাবা সেই গাছ কেটে দিলে ব্রহ্ম রাক্ষস তার মেয়ের উপর বর করেছে। সে যেমন তার ঘর নষ্ট করেছে, তেমন ব্রহ্ম রাক্ষস ওর সংসার নষ্ট করে মেয়েটাকে তার জগতে নিয়ে যাবে। আক্কার মৃত্যুলোক থেকে অঘরী বিদ্যা শিকার সুপ্ত ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, তাই ব্রহ্ম রাক্ষসকে তার কাছে বন্দী করে রাখার হুমকি দেয়। ব্রহ্ম রাক্ষস আক্কার মধ্যে লুকিয়ে থাকা অঘরী বিদ্যা শেখার বাসনার ব্যাপারে টের করতে পেরে উত্ত্যক্ত করার জন্য বলে আক্কার গুরু তাকে বার্ধবিদ্যা নিয়ন্ত্রণ করার শিক্ষা কখনোই দিবে না। এই কথায় রেগে আক্কা রিচুয়াল করা মেয়েটা থেকে বর নামিয়ে ব্রহ্ম রাক্ষসকে একটা মাটির হাড়িতে বন্দি করে রাখে। সন্ধ্যায় আক্কা ওর মেয়ে সোমাকে নিয়ে সময় কাটাচ্ছিল। ওর মেয়েকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ও খুব সুন্দর ছবি আঁকতে পারে। সোমা জিজ্ঞেস করে, দাদুবা বলেছে তুমি নাকি বহু বছর ধরে তপস্যা করছো, আর ওইটাই কি আজ ভিতরে করছিলে? আক্কা এর কোনো উত্তর দেয় না, শুধু দাদুবাকে আলাদা করে বোঝায় সে যদি চায় তাহলে বার্ধবিদ্যা তাকেও শেখাতে পারে। এটা কালিমায়ের শক্তির একটা রূপ, কিন্তু দাদুবা এর সম্পূর্ণ বিরোধী। এমনকি সে নিজেও চায় না আক্কা এগুলো করুক বা এই বিদ্যা শেখার জন্য ব্রহ্মরাক্ষস বা মন্দ আত্মাদের সে বন্দী বানিয়ে রাখুক। কিন্তু এখানে প্রশ্ন হলো, বার্ধবিদ্যা আসলে কি? প্রতি মধ্যরাতে আক্কা সেই ব্রহ্মরাক্ষসের কাছ থেকে বার্ধবিদ্যার অল্প অল্প জ্ঞান সংগ্রহ করে তাকে বন্দী করে রাখত, যেটা দাদুবা ছাড়া অন্য কেউ জানতো না। এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় অনন্ত দাদুবার বাড়িতে এসেছে। দাদুবা এখন কাঠের কাজ করে, একার সংসার চালায়। পিছুটান বলতে অনন্ত প্রথমে কিছুটা সংকোচ বোধ করে অনন্ত শান্তারামের থেকে পাওয়া বইটা দেখে জিজ্ঞাসা করে মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি। এই কথা দাদুবা এত বছর কেন লুকিয়েছে, আর পূর্বের কোনো ঘটনা অনন্তর কেন মনে নেই? তখন উপায় না পেয়ে না চাইতেও দাদুবা তাকে পূর্বের ঘটনা শোনাতে বাধ্য করলো। আক্কার বয়স তখন সবে মাত্র 20। গ্রামের এক কৃষকের সাথে তার বিয়ে হয়। সময়ের সাথে সাথে তাদের এক কন্যা সন্তান হলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু অসুখের কারণে স্বামীর আকস্মিক মৃত্যু আক্কা সহ্য করতে পারে না। এই ঘটনা মৃত্যুর প্রতি ঝোঁক তার পুনরায় বাড়িয়ে তোলে। তাই সংসারের মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে গুরুজির কাছে শরণাপন্ন হয়। গুরুজির সকল শিষ্যের মধ্যে আক্কা সব থেকে আলাদা ছিল। তার প্রখর বুদ্ধি এবং শেখার ইচ্ছের কারণে গুরুজি তাকে অনেক গুপ্ত বিদ্যা শেখায়, কিন্তু আক্কা এই বিদ্যার অপব্যবহার করে মৃত্যুলোক থেকে অঘরী বিদ্যা শিখতে থাকে। কথায় আছে, কোনো বিদ্যা খারাপ হয় না, কিন্তু মানুষ সেটাকে কোন কাজে ব্যবহার করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আক্কা এমন এক অঘরী বিদ্যার অপব্যবহার করে যার নাম বার্ধু। এই বিদ্যার বইয়ের দ্বিতীয় খণ্ড অনন্তর কাছে রয়েছে, যেটা শান্তারাম তাকে দিয়েছিল। মানুষের মৃত্যুর পর এবং তার পূর্ণজন্মের আগে অবধি আত্মা যে অবস্থায় থাকে সেটাকেই বলা হয় বার্ধু। বার্ধুর প্রথম খণ্ড কারো কাছে নেই, বরং একমাত্র আক্কা জানতো এটা কোথায় আছে। অনন্ত বলেছিল স্বপ্নে সে মাকে দেখতে পায়, তাই দাদুবা জিজ্ঞেস করে স্বপ্নে কি সে বইয়ের প্রথম খণ্ড দেখেছে, বা যদি স্বপ্নে আক্কা কিছু এই বইয়ের ব্যাপারে বলে থাকে। অনন্ত কিছু উত্তর না দিয়ে বইটা দাদুবাকে দিয়ে চলে যায়। রাতের খাওয়া শেষ করে ডাক পড়লো পাশের কলোনি থেকে শ্মশানে যাওয়ার জন্য। সেদিন ওর কলিগ অনন্তকে আতিয়ার যে ছেলেটিকে ভূতে ধরার কথা বলেছিল, সেই ছেলেটার বডি এখন অনন্তর গাড়িতে। ওর বয়স সবে মাত্র 7, নাম আদি।
আর প্রতিবারের মতো তার আত্মা অনন্তর বাড়ি চলে আসলে রাতে রিচুয়াল সহ শবরী মন্ত্র জপ করে আদিকে পার্থিব জগৎ থেকে সে মুক্তি দিল। কাজকর্মে সেরে অনন্ত স্নান করতে গেলে আচমকা কেউ জিজ্ঞেস করে ওঠে, আমার মা কোথায়? তুমি কে গো? অনন্ত অবাক হয়ে চাঁদের দিকে তাকালে দেখে আদি আবার ফিরে এসেছে। অনন্তর গোটা শরীর ঠান্ডা হয়ে আসে। বাচ্চাটা ক্রমাগত জিজ্ঞেস করে যাচ্ছে তার মা কোথায়, কিভাবে তার কাছে যাবে, ওর নাম কি। অনন্ত উত্তর না দিয়ে চুপচাপ ঘুরে চলেছে। ভেবেছিল সকাল হতেই চলে যাবে, কিন্তু আদি কোথাও যায়নি। আদি বিভিন্ন প্রশ্ন করে অনন্তকে ক্রমাগত বিরক্ত করছিল। সন্ধ্যায় অনন্ত দাদুবাকে বিষয়টা জানালে উনি বলেন, সাধারণতভাবে এই জগতের প্রতি আত্মার টান 4 থেকে 5 দিন পর্যন্ত থাকে, কিন্তু আদির ক্ষেত্রে সেটা 12 দিনও হতে পারে। অনন্ত ঠিক করলো আজ রাতে পুনরায় শবরী মন্ত্র জপ করে দেখবে কাজে আসে কিনা। এদিকে চিন্তা আরো বেড়েছে, কারণ বইটা প্রথমবার স্পর্শ করতেই অনন্ত এই ছেলেটাকে দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে বেঁচে ছিল। তবে রাতে রিচুয়াল করলেও আদি কোথাও যায় না। তার শুধু মাকে চাই, বিশ্বাস আছে মা ওকে ছেড়ে কোথাও যাবে না, কারণ হারিয়ে গেলে মা ঠিক ওকে খুঁজে নেয়। আদির কথায় অনন্ত স্মৃতিচারণ শুরু করে, কারণ সেও তো মাকে এতদিন ধরে খুঁজছে। এখান থেকে গল্প আবার পূর্ব ঘটনায় ফিরে যায়। যাওয়ার সাথে দেখা যায় দাদুবার পিছন নিয়ে একটা অনাথ বাচ্চা এসেছে। বাচ্চাটা মন্দিরে সারাক্ষণ একা পড়ে থাকে, হয়তোবা হারিয়ে গেছে। আক্কা ডেকে জিজ্ঞেস করে, এই তোর নাম কি? নিচু সুরে উত্তর এলো, অন্ত। আক্কার মায়া হলে তাকে নিজের বাড়িতে থাকতে দেয়, আর ভালোবেসে নাম ডাকে অনন্ত। দাদুবা প্রথমে না চাইলেও আক্কার কথা ফেলতে পারে না। সেদিন রাতে আক্কা ব্রহ্মরাক্ষস থেকে বার্ধবিদ্যা জ্ঞানের লোভের সময় আচমকা নিজের মৃত্যুর ভীষণ দেখতে পায়। তাই সিদ্ধান্ত নেয় কাল সূর্যোদয়ের সাথে কালীমায়ের মন্দিরে পুজো দিতে যাবে। যাওয়ার সময় সমা অনেক জেদ ধরলেও তাকে বাড়িতে এক বৃদ্ধ লোকের কাছে রেখে দুজনে বেরিয়ে পড়লো মায়ের মন্দিরে পুজো দিতে। কিন্তু সেদিন সন্ধ্যায় সকলের অনুপস্থিতিতে ব্রহ্মরাক্ষস মাটির পাত্র থেকে বেরিয়ে এসে সমাকে মেরে ফেলে। অর্থাৎ এই ব্রহ্মরাক্ষস এতদিন বন্দি থাকার নাটক করে গেছে শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। সেদিন মেয়েটাকে বাঁচিয়ে আক্কা ভুল করেছিল, তাই এর বদলা স্বরূপ ব্রহ্মরাক্ষস আক্কার পরিবার ধ্বংস করতে চায়। সব থেকে অদ্ভুত ব্যাপার, সমার মৃত্যুর এই ভীষণ অনন্ত স্বপ্নে পরবর্তীকালে বারবার দেখতে পেত। কিন্তু কেন? রাতে বাড়ি ফিরে মেয়ের এই অবস্থা দেখে আক্কা পাগল হয়ে যায়। চুপচাপ মেয়েকে কোলে নিয়ে বসে রইল। দাদুবারও একই অবস্থা। পুনরায় ঘটনা এখান থেকে বর্তমানে ফিরে আসে। অনন্ত চলেছে নিজের কাজে, চিন্তায় মাথা কাজ করে না। এখন যেখানেই যায় আদি ওর পিছু ছাড়ে না। চাইতেও সময়ের সাথে সাথে আদি একটু একটু করে অনন্তর জীবনের অংশ হয়ে উঠছিল। যেন নিজের প্রতিচ্ছবি আদির মধ্যে খুঁজে পায়। মাকে হারানোর কষ্ট, নিজের ছোটবেলার স্মৃতি খুঁজে বেড়ানো ঠিক লক্ষ্যহীন জীবনের মতো। এই কষ্ট শোনার জন্য কেউ নেই। রাতে খাবার পর আদি ওর কুলে মাথা রেখে শুলে অনন্ত বারণ করতে পারল না। মনের ভিতর থেকে কেউ যেন তাকে আটকে দিচ্ছে। কখন চোখ লাগলো খেয়াল নেই। স্বপ্নে দেখে ছাদের উপর দাঁড়িয়ে আদি বলছে, আমায় এখনো চিনলে না? তখন ওই ওর পিছু নিয়ে চাঁদে আসলে দেখে দেওয়ালে সমা কিছু স্পষ্ট ছবি আঁকছে, এবং ঠিক তার পেছনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দত্ত, যার হাতে বারদুর প্রথম খণ্ড। এই ভয়ানক দৃশ্য দেখে যখন ঘুম ভাঙলো দেখে আদি নেই। অনেক ডেকে অধিক খুঁজেও দেখা মিলল না। অনন্ত কেমন একটা অস্বস্তির মধ্যে পড়লো। এতদিন বাচ্চাটাকে বিরক্ত লাগলো, কিন্তু আজ বুকের ভেতরটা ফাঁকা লাগছে। কাজে বেরিয়ে দুটো বাচ্চাকে ভিক্ষা করতে দেখে নিজেই ডেকে কিছু টাকা পয়সা দিল। সারাদিন এভাবে কাটার পর সোজা গেল দাদুবার কাছে। সে তো শুনেই অবাক, অনন্তকে না শেষে একটা আত্মার প্রতি টান অনুভব করছে। সে তো আগেই বলেছিল 12 দিন পর আদির আত্মা এই জগৎ ছেড়ে চলে যাবে, আর এটাই তো প্রকৃতির নিয়ম। দাদুবা হঠাৎ জিজ্ঞেস করে আদি কি তার মাকে বারদুর ব্যাপারে কিছু বলেছিল। অনন্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল। এরপর দাদুবা বাসন ধুতে গেলে অনন্ত আলমারির বইয়ের নিচে বার্ধবিধি সম্পর্কিত কয়েকটি লিপি খুঁজে পায়, যার নিচে স্বামী বেদান্তের নাম লেখা।
যাকে দাদুবা ফোনে অনন্তর স্বপ্নের ব্যাপারে জানিয়েছিল। তখন ওই দাদুবা ফিরে আসতেই অনন্ত কিছু না বলে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে অনন্তের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। স্বপ্ন আর বাস্তবের মায়াজালে আটকে তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই স্বামী বেদান্তের খবর জোগাড় করে পৌঁছে যায় তার আশ্রমে। কোন রকম বনিতা না করে অনন্ত নিজের মা এবং বারদুর কথা বলতেই স্বামীজির মুখ গম্ভীর হয়ে আসে। স্বপ্নে অনন্ত যা যা দেখেছে সবকিছু জানায়। সিংযুক্ত দৈত্যর কথা হাতে ধরে থাকা বই সমা সবকিছু। স্বামীজি বলে আজ থেকে 32 বছর আগে তাদের আশ্রম থেকে বারদুর প্রথম খণ্ড রহস্যজনকভাবে চুরি হয়। সেদিন থেকে তারা আজ অব্দি বইটা খুঁজছে। এই বইতে অগরবিদ্যা ও বারদুর ব্যাপারে লেখা ছিল। বেদান্তের গুরুজি তাকে বইটা সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন আক্কা বইটা চুরি করার চেষ্টা করবে। এমনকি আক্কা এই বিদ্যা শেখার জন্য তখনও উপযুক্ত হয়নি। এই সকল তত্ত্ব অনন্তকে বলার একটাই কারণ, কেননা সেই একমাত্র মানুষ যার পক্ষে বারদুর প্রথম খণ্ড ফিরিয়ে আনা সম্ভব। তাই কোনো ক্রমে বাস্তবে হোক বা স্বপ্নে আক্কা বইয়ের প্রথম খণ্ডের ব্যাপারে যদি জানায়, তাহলে সবার আগে অনন্ত যেন তাদের বা দাদুবাকে খবর দেয়। অনন্তের তখন ওই বিদ্যুতের মতো আদির কথা মনে পড়ল, কারণ সেদিনও স্বপ্নে বলেছিল আমায় এখনো চিনলে না। অনন্ত কিছু না বলে বেরিয়ে যেতেই স্বামী বেদান্ত দাদুবাকে বিষয়টা জানিয়ে বলে অনন্ত রাজি হয়েছে। আজই ওর উপর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতিশ্লোক প্রয়োগ করতে হবে। এর মানে শুরু থেকে এতক্ষণ এখানে যা কিছু হয়েছে পুরোটাই ছিল শান্তারাম দাদুবা ও বেদান্তের প্ল্যানের অংশ, যাতে তারা বারদুর প্রথম খণ্ড খুঁজে বের করে পুনরায় আশ্রমে ফিরিয়ে আনতে পারে। অনন্ত বাড়ি ফিরতে দাদুবা বলে আক্কা আদিরূপে তোর কাছে এসেছিল, সে তোর সাথে চলনার চেষ্টা করলেও সতর্ক থাকতে হবে। অনন্ত দাদুবাকে জিজ্ঞাসা করলো সেই রাতে শ্যামা মারা যাওয়ার পর কি হয়েছিল আমায় বলবে। আর এইখানে রিভিল হয় মুভির সব থেকে বড় রহস্য। দাদুবা বলে বারদু এমন এক বিদ্যা যা ব্যবহার করে মানুষ মৃত্যুর উপর বিজয় লাভ করতে পারে। 32 বছর আগে ওই রাতে শ্যামা মারা যাওয়ার পর আক্কা একটা ভয়ানক প্ল্যান করেছিল। আক্কা তার মাটির পাত্র থেকে এক দৈত্য বা অপশক্তিকে মুক্ত করে আদেশ দেয় স্বামী বেদান্তের আশ্রম থেকে বারদুবিদ্যার বই চুরি করে আনতে, এবং রিচুয়াল শুরু করার আগে দত্তকে বইয়ের রক্ষক বানিয়ে যায়। আক্কা মেয়ের মৃত্যু সুখ সামলাতে না পেরে বারদু ক্রিয়া করতে যায়। তার প্ল্যান ছিল অনন্তের শরীর থেকে ওর আত্মা বের করে ওর মধ্যে সমার আত্মাকে প্রবেশ করাবে। তাই দাদুবাকে কাঠ জোগাড় করতে পাঠিয়ে ঘরের তামে একদিকে অনন্ত এবং একদিকে শ্যামাকে বেঁধে শুরু করে রিচুয়াল। আর এই ঘটনার প্রতিচ্ছবি অনন্ত বারবার স্বপ্নে দেখতে পেত। অদ্ভুত বিষয়, আক্কা যেমন রূপে বারদু রিচুয়াল করতে বসেছে ঠিক তেমনি একটা ছবি কিছুদিন আগে সময় এঁকেছিল। এবার হতে পারে এটা নিছক কাকতালীয় অথবা কোনো রহস্যময় যোগসূত্র। তো মন্ত্র কিছুক্ষণ চলার পর অনন্ত আর আক্কা ভয়ানকভাবে কাঁপতে শুরু করে, কিন্তু সবার মধ্যে কোনো রূপ পরিবর্তন লক্ষ্য করা যায় না। মন্ত্র যত বাড়তে থাকে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। বাইরে থাকা দাদুবা এইটা টের পায়, কারণ আচমকা মেঘ গর্জন, বৃষ্টির সাথে ঝড় বইতে শুরু করা এবং চারদিকে কুকুরের চিৎকারের সাথে আকাশে ও গাছে থাকা পাখি মরে পড়তে থাকে। কি ঘটেছে ততক্ষণে দাদুবার বুঝতে অবকাশ থাকে না। সে তখনই ছুটে এসে গড়ে ঢুকে ভয়াবহ পরিস্থিতি দেখে আতকে উঠে। আক্কা এবং অনন্তর প্রাণ যাওয়ার মতন অবস্থা। দাদুবা তখন কোন উপায় না পেয়ে রিচুয়ালে ব্যাঘাত ঘটালে দৈত্য বারদুর প্রথম খণ্ড নিয়ে চিরতরে উধাও হয়ে যায় এবং সেখানেই আক্কা প্রাণ হারায়। বিষয়টা হলো বারদু রিচুয়ালে দুটো ভাগ আছে। প্রথমটা হলো সঞ্জীবনী, যেখানে আত্মা দেহ বদল করে, কিন্তু দেহ বদল করার পর সেই আত্মার সাথে জড়িত সমস্ত স্মৃতি নতুন শরীরে ট্রান্সফার করার জন্য দরকার বারদুর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতিশ্লোক। প্রথম ভাগ অনুযায়ী রিচুয়ালের মাধ্যমে আত্মা অনন্তর শরীর থেকে তার আত্মাকে চিরতরে শেষ করে ওর মধ্যে সবার আত্মাকে প্রবেশ করায়।
যেহেতু মৃত্যুর পর কয়েকদিন আত্মা মনুষ্য জগতে আটকে থাকে। কিন্তু দাদুবা রিচুয়ালে ব্যাঘাত ঘটালে বারদুর দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতি শ্লোক সম্পন্ন হয় না, যার কারণে অনন্ত আগের সব স্মৃতি ভুলে যায়, যেন একটা সম্পূর্ণ নতুন শরীর। অর্থাৎ অনন্তের মধ্যে এখন সমার আত্মা রয়েছে। এই ঘটনার পরে দাদুবা আক্কার শেষকৃত কর্ম সেরে শহরে শান্তারামের কাছে চলে আসে। সব জানার পর অনন্ত দাদুবার কথা মতো বারদুর স্মৃতি শ্লোক রিচুয়াল করতে রাজি হয়ে যায়, কারণ সে মায়ের সাথে কাটানো প্রতিটা স্মৃতি ফেরত চায়। তবে এটা করে দাদুবার কি লাভ? আসলে শান্তারাম স্বামী বেদান্ত দাদুবার একটাই লক্ষ্য, অনন্ত অর্থাৎ সমার স্মৃতি ফিরে আসার পর যদি বারদুর প্রথম খণ্ডের খোঁজ কোনোভাবে পাওয়া যায়। ততপর সেই রাতে শুরু হলো স্মৃতিশ্লোক রিচুয়াল। তামের একদিকে অনন্ত এবং অন্যদিকে একটা পুতুল অনেকটা সময় ধরে মন্ত্র চলার পর অনন্ত ফিরে যায় 32 বছর আগের ঘটনায়। আর একটা সময় ধীরে ধীরে সকল স্মৃতি ফিরে আসতে লাগলো। অনন্ত এখন সম্পূর্ণ সুস্থ গায়ে শাল জড়িয়ে দাদুবার পাশে দাঁড়িয়ে, মুখে প্রশান্তির হাসি। দাদুবা জিজ্ঞেস করে যে প্রথম খণ্ডের ব্যাপারে কিছু মনে পড়লো তোমার? এর প্রতি উত্তরে হঠাৎ আশীর্বাদ ভঙ্গিমায় দাদুবার মাথায় হাত রেখে অনন্ত বলে, স্মৃতিশ্লোক পড়তে অনেক দেরি হয়ে গেল রে তোর, ভালো থাকিস। কথাটা শুনতেই দাদুবা বয়ে কাঠ হয়ে গেল। আর এখানেই আসে সব থেকে বড় টুইস্ট, কারণ 32 বছর আগে আক্কা বার্দ রিচুয়াল করার সময় দাদুবা রিচুয়াল ভঙ্গ করলে পুরো জিনিসটাই অলটপালট হয়ে যায়। ফলে অনন্তের মধ্যে সমা নয়, বরং আক্কার আত্মা চলে আসে। তখন যেহেতু রিচুয়ালের দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিশ্লোক করা হয়নি, তাই ওর মধ্যে আত্মার কোনো স্মৃতির ট্রান্সফার হয় না। কিন্তু এখন যেহেতু দাদুবা স্মৃতিশ্লোক ক্রিয়া সম্পন্ন করে ফেলেছে, তাই এখন আক্কার স্মৃতি ফিরে এসেছে। কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে যায় যে তাহলে সমার কি হলো? পরে পাথরের মতো দাঁড়িয়ে থাকা দাদুবাকে বিদায় দেওয়ার আগে বলল, চিন্তা করিস না, প্রথম খণ্ড আমার কাছে সুরক্ষিত রয়েছে, তবে ওটা আর পাবি না। এরপর অনন্ত উঠে বসলো গাড়িতে এবং যাওয়ার পথে তুলে নিল ওই দুজন পথচারী বাচ্চাকে। তাদের নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে, যেখানে আগে থেকেই অপেক্ষা করেছিল আদি। তো যারা এখনো বুঝনি তাদের বলে দেই, আদি সোমার পূর্ণজন্ম। গল্পের শুরুতেই দেখিয়েছে আদি সোমার মতোই আঁকতে ভালোবাসতো, যার প্রমাণ মৃত্যুর সময় তার পাশে থাকা আকার হাতা। আদি প্রথমে অনন্তের মধ্যে থাকা আক্কাকে চিনতে পেরেছিল, এই কারণেই সে অনন্তের কাছে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, আদিকে তাহলে মারলোটাকে? এদিকে ফাঁকা জায়গায় আসার পর অনন্ত বার্ধক্রিয়া করে বড় বোনের মধ্যে নিজের মানে আক্কার আত্মা এবং ভাইয়ের মধ্যে আদি অর্থাৎ সমার আত্মাকে প্রবেশ করায়। আর পাথরের ফাঁকে পড়ে রইল অনন্তর নিতর দেহ। এভাবেই মা মেয়ে অনন্তকাল ধরে এই জগতে শরীর পরিবর্তন করে ভিন্ন রূপে ভিন্ন বন্ধনে বেঁচে থাকবে। তাদের আত্মা কোনোদিনও মুক্তি পাবে না, আর এটাই তাদের সব থেকে বড় সাজা। তাহলে এই সব কিছু শুরু হলো কি করে এবং এর আসল দোষীকে? আর এখানেই আসে সব থেকে বড় টুইস্ট, কারণ এই সকল ঘটনার মূলে রয়েছে সেই ব্রহ্ম রাক্ষস, যে 32 বছর আগে আক্কাকে বলেছিল মেয়েটার পরিবারকে সাজা দেওয়ার জন্য। সে মেয়েটাকে নিজের অন্ধকার জগতে নিয়ে যাবে, কারণ তার বাবা ব্রহ্ম রাক্ষসের বহু যুগের বটগাছ নষ্ট করেছিল। কিন্তু এই কাজে বাধা দিয়েছিল আক্কা। আর তখন থেকে সূচনা হয় ব্রহ্ম রাক্ষস আর আক্কার প্রতিশোধ। ব্রহ্ম রাক্ষস কিন্তু চাইলেই প্রথম দিনে নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করতে পারত, কিন্তু করেনি, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। ব্রহ্ম রাক্ষস সমাকে মারার কারণেই আক্কা বার্ধ রিচুয়াল করে, এবং এই ঘটনার জন্যই আক্কা ও সেমার আত্মা পরলোক গমন না করে অনন্তকালের জন্য এই জগতে ভেসে যায়। সব থেকে আশ্চর্যের বিষয়, ব্রহ্ম রাক্ষস কিন্তু সেমাকে একবার মেরে থামেনি, বরং মেরেছে দুবার। আসলে যখন অনন্তের কলিগ তাকে এক আত্মীয়ের ছেলের কথা বলেছিল যার উপর ভূতে ভর করেছে, সেটা আর অন্য কেউ নয়, স্বয়ং আদি, যে কিনা সমার পূর্ণজন্ম, এবং তার উপর ভর ছিল আর অন্য কেউ নয়, এই ব্রহ্ম রাক্ষসের। অনন্ত বার্ধবই প্রথমবার স্পর্শ করার সময় যখন ভীষণ দেখতে পায়, তখন আদিকে এক অদৃশ্য শক্তি গলা টিপে মারার চেষ্টা করেছিল, যেটা ছিল এই ব্রহ্ম রাক্ষস। তো এটাই ছিল বার্ধবী মুভির গল্প।
গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।